সৌজন্যে ক্লেমন পাওয়ার্ড বাই স্পা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের ঈদের বিশেষ আয়োজন স্পোর্টস ইনসাইডের সৌজন্যে ক্লেমন পাওয়ার্ড বাই স্পা। সঙ্গে আমি রয়েছি জেনিয়া চিশিম এবং আজকের ঈদ আড্ডায় আমরা সাথে পেয়েছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল এবং তিনি কিন্তু সাবেক ফুটবলারও। তাবিথ ভাই, আপনাকে স্বাগত এটিএন নিউজে এবং ঈদ মোবারক। ধন্যবাদ, আপনাকে ঈদ মোবারক। আমি আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। ভাই, যেহেতু আমরা ঈদ আড্ডায় আছি, সর্বপ্রথম জানতে চাবো যে ঈদের দিনটা আপনি কিভাবে কাটান? ঈদের দিন তো এখন কোনো স্ট্যান্ডার্ড নাই, আগে হয়তো এক ধরনের ছিল, বাট ইদানিংকালে তো আমি ফুটবলের সাথেও আছি, একটা আমার রাজনীতিক একটা পরিচয় আছে, পরিবার তো আছে। তো ঈদের দিনটা হয়তো ওই 3 গ্রুপে আমার ভাগ করে নিতে হয়, বাট ইয়েস, আমি ভালোভাবেই কাটাই, কোনো টেনশন নিই না, আনন্দময় বা ফুর্তির মতো একটা পরিবেশে আমি চেষ্টা করি দিনটাকে কাটানোর জন্য। আর ছোটবেলার কোনো ঈদের স্মৃতি নিশ্চয়ই মনে পড়ে যে কোন জিনিসটা আসলে করতে বেশি ভালো লাগতো ঈদের দিন? ছোটোবেলার স্মৃতি তো সবারই অলমোস্ট সিমিলার একটা স্মৃতি, অ্যাটলিস্ট যারা ঢাকা শহরে বড় হয়েছে। ঈদে ওই বয়সে সালামি পেতাম বা চেতেও পারতাম। তখন শহরযুক্ত কিছু মেলা হতো, ওই যে ওই বিবি গান দিয়ে ওই যে বেলুন ফুটানো, দু এক জায়গায় হয়তো চরকি ছিল, কটন ক্যান্ডি কিনতে পারতাম। অ্যান্ড মেইন জিনিস তখন দায়িত্ব ছিল না, তো মানে টেনশনলেস, কোনো চিন্তা ছাড়াই ঘোরাফেরা করতে পারতাম। এই স্মৃতিগুলা মনে পড়ে। ঈদের সময় তো ভাইয়া সালামি দেয়া নেওয়ার একটা রীতি থাকে, তো ছোটবেলায় সালামি যত পাওয়া যায় ততই আসলে খুশি হতো। তো সেই ক্ষেত্রে আসলে কত পর্যন্ত সালামি আপনার উঠেছিল, বা আপনি সালামি নেওয়ার জন্য আসলে বিশেষ কোন টেকনিক অবলম্বন করতেন কিনা? না, অনেক সালামির জন্য তো অনেক উঠতো। তো মেইন টেকনিক তো যখন ছিল ভলিউম, মানে যত মুরব্বির সাথে দেখা করা যেত, সালাম দেওয়া যেত, ততই বেশি সালামি পাওয়া যেত ভলিউম ওয়াইজ। ঈদে বেশি দুষ্টমি করতে গিয়ে বাবার কাছ থেকে কোনো বকা খাওয়ার স্মৃতি মনে পড়ে? বা না, ওরকম কিছু না। আই থিঙ্ক ঈদ উপলক্ষে হয়তো বাবা মা একটু মানে আর ওনারাও একটু ছাড় দিতেন। ভাই, ঈদে তো বিশেষ কিছু খাবারের আইটেম থাকেই বাড়িতে। আপনার প্রিয় খাবারটি কোনটি, এবং যেটা না হলে মনে হয় যে ঈদ অপূর্ণ থেকে গেছে? আগে তো একটা জায়গায় ছিল যে আমার খুব সুইট টুথ ছিল, সো যত রকমের মিষ্টি, বিশেষ করে হালুয়া, সেটা খুব মানে আগ্রহের সাথে অপেক্ষা করতাম খাওয়ার জন্য। বাট এখন তো হেলথ কনসার্ন বলতে পারেন, বা বয়সের সাথে সাথে খানাকেও একটু নিয়ন্ত্রণ করতে হয়। আর যেহেতু আপনি ফুটবলার ছিলেন, আপনার নিশ্চয়ই ডায়েট চার্ট ছিল বা ডায়েট মেনটেন করা হতো, তো সেক্ষেত্রে আসলে ঈদের দিন কি এমন হয়েছে যে ডায়েট ভেঙে আপনি একদম জাঙ্ক ফুড খাওয়া শুরু করেছেন? হ্যাঁ, অফকোর্স, বাট আমাদের তখন জাঙ্ক ফুড তো মেইনলি ছিল জাস্ট ফ্রাইড চিকেন, বা ইভেন রোজার ইফতারিতে যেগুলো খাই আমরা, পেঁয়াজু বেগুনি, এগুলো ছিল আমাদের জন্য জাঙ্ক ফুড। তখন তো বাংলাদেশে ফাস্ট ফুড বলতে কিছু নাই, বাট যতই খেতাম ইটস ওকে, বিকজ তার ঈদের দিনও ফুটবল খেলা হতো, ঈদের দিন প্র্যাকটিস থাকতো, অথবা ঈদের দিন এমনি কোনো ফ্রেন্ডলি খেলা হতো। সো ইটস ওকে, যা খেতাম সেটা কিন্তু মোটামুটি বডি হজম করে নিত। বাসায় খুব ভালো একটা রান্না হয়েছে আর মাঠে ফুটবল ম্যাচ রয়েছে ঈদের দিন, মানে কোনটা আপনি বেছে নিতেন? না, অফকোর্স তখন তো মানে বাঁচতে হতো না, কারণ আমরা যতই মাঠে খেলি, খেলার পরেও তো খাওয়া যেত। খাওয়া দাওয়া নিয়ে অত মানে আগ্রহ এমনিও ছিল না। ঈদের দিন আসলে স্পেশালি কোন গিফটটা পেতে আপনি পছন্দ করতেন, ঈদের আগে বা ঈদের দিন? আগে যা এখনও তা, ক্যাশ। মানে আপনি ক্যাশ দেন, আমারটা আমি বুঝে নিব, মানে নিজে দিতে চেষ্টা করেন না। হয়তো কাপড় দিলে সাইজে আটে না, হয়তো কোনো ইলেকট্রনিক্স দিলে ওটা আমরা ব্যবহার করি না, সো বেটার ক্যাশ দেন, অ্যান্ড যে যারটা বুঝে নিব। যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটনে পড়াশোনা করেছেন, তো সেখানে নিশ্চয়ই ঈদ কাটিয়েছেন আপনি। সেখানে ঈদের মুহূর্তটা আসলে কেমন ছিল? না, হ্যাঁ, বিদেশে থাকা ঈদের মুহূর্তটা খুবই ডিফারেন্ট। নেগেটিভ সাইড আমি নাই বলি, পজিটিভ সাইডটা মোর ইম্পর্টেন্ট, কারণ সেখানে কিন্তু তখন আমরা অনেক মুসলমান দেশের স্টুডেন্টরা একসাথে ঈদ কাটাতাম। তো আমাদের খানাতেও কিন্তু একটা মাল্টি কুজিন খানা চলে আসতো, লেবানিজ, মালয়েশিয়ান। সেখানে আমরা ঈদের আগে একটু মানে লবি করতে হতো, ঈদের দিন ছুটি পাবো কি না, কোন মসজিদে যাব। ঈদটা মোর মিনিংফুল, মানে ঈদটাকে আমরা পালন করতেই হবে, আর পালন করার ভিতরেও আমরা অনেক কিছু তৈরি করতে হবে। একটা রুম বা ইউনিভার্সিটি হায়ার করা, যেটাকে মসজিদ হিসাবে ডিক্লেয়ার করা, ওইখানে ঈদের নামাজটা পড়া, মানে অনেক কিছু কিন্তু নিজেরা
করে নিতে হতো। এটাও খুব আমাদের ভালো লাগতো, খুব ইন্টারেস্টিং সময় ছিল। এখন কি ভাইয়া পরিবারের সাথে ঈদ পালন করার জন্য আলাদা কোনো পরিকল্পনা আপনার রাখা হয় বা বিশেষ কোনো রীতি আপনি মেনটেন করেন কিনা? এখন তো যে অবস্থা আমাদের লাইফ, আমাদের পরিবারের সাথে ঈদ পালন করতে আর অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। মানে আমরা এক একজন রাষ্ট্রীয় কাজেও ব্যস্ত আছি, রাজনৈতিক কাজে ব্যস্ত আছি, ব্যবসায়িক কাজে ব্যস্ত আছি। আমাদের এক নিজস্ব পরিবার, মানে নিজস্ব ওয়াইফ প্লাস ফ্যামিলি আছে। সো অনেক সময় ঈদে অনেকগুলি কিন্তু স্কেজুয়াল ক্ল্যাশ করে যাচ্ছে। ফ্যামিলি বলতে কী বুঝান? শ্বশুরবাড়ি আছে, নিজের বাড়ি আছে। স্পোর্টসে আমি সবসময় যেটা বলি যে আমার তো প্লেয়াররা আমার ফ্যামিলি। যেমন ঈদে আপনি জানেন যে আমাদের 3টা টিম কিন্তু বিদেশ যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। তো এই পুরো 3টা টিম আন্ডার-20 মেন্স, উইমেন্স ন্যাশনাল টিমে কিন্তু ঈদ করতে পারছে না তাদের ফ্যামিলির সাথে, ওদেরকেও সময় দিতে হয়। তো খুব এলোমেলো যদি আমরা আমাদের যেটা বলি, নামাজটা একসাথে রাখি মোটামুটি, আর হয়তো একদম রাতের ডিনারটা হয়তো একসাথে হবে, বাট মাঝখানে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম করতে হয়। ভাই একজন রাজনীতিবিদ হিসেবে ঈদের দিনে সাধারণ মানুষের সাথে যে কমিউনিকেটটা করতে হয় আপনার, সেটাকে আপনি কিভাবে দেখেন বা উপভোগ করেন কিনা? ওটা তো ইজি হয়ে গেছে। আগের দিনে দেখতাম যখন দাদা বা বাবাকে ফলো করতাম, রাজনীতির সাথে জড়িত ছিলেন, আমি অফকোর্স পিছিয়ে পিছিয়ে থাকতাম, অনেকের সাথে কোলাকুলি করতেছি, দেখা হচ্ছে সারা দিন ব্যাপী, কোথাও যাচ্ছি বা কোথাও আসতেছি। এখন তো মানে কি বলবো, হোয়াটসঅ্যাপে সব মেসেজ চলে যাচ্ছে, পাচ্ছি, দিচ্ছি। অনেক সময় দেখি নিজের মেসেজটাও কেউ আবার কপি পেস্ট করে আমাকে আবার ব্যাক করে পাঠিয়ে দিচ্ছে ভুলে। সো এখন অনেক ইন্টারেস্টিংভাবে রাজনীতির সাথে ইন্টারাকশন হয়। বাট ইয়েস, রাজনৈতিক দলের বাইরে আমরা যাদেরকে কমিট করেছি যে আমরা তাদের সাথে থাকতে চাই, তাদের জন্য সেবা নিশ্চিত করতে চাই, সেই জায়গাগুলো তো আমরা সময় দিতে চেষ্টা করি। এখন বর্তমান ফুটবলার হতে পারে বা সাবেক ফুটবলার হতে পারে, কোন ফুটবলারের সাথে আপনার বেশি কথা বলা হয় বা খানিকটা মজা করার ছলে আসলে কথা বলা হয়? দেখেন, আমার তো এখন মানে ফুটবল খেলতে খেলতে রাজনীতি করতে করতে একজন এখন মোটামুটি আমি আর উনি সেম লাইনে চলে এসেছি, যেটা আমাদের বর্তমান স্পোর্টস প্রতিমন্ত্রী আমিনুল হক। আমিনুল হক ভাইয়ের সাথে তো আমি খেলার লাইফ থেকেও ওনাকে দেখে আসছি, তারপরে আমরা একসাথে রাজনীতিক লাইফে ঢুকে গিয়েছি, অ্যান্ড এখন হয়তো গভর্নেন্সেও আমরা একসাথে আছি। তার বাইরে তো এখন রিসেন্টলি তো আমি অনেক কারেন্ট প্লেয়ারদের সাথে আমার থাকতে হচ্ছে। চিহ্নিত করা যাচ্ছে না স্পেসিফিক প্লেয়ার, বাট ডেফিনেটলি প্লেয়ার ফ্যামিলির সাথে কিন্তু খুব ঘনিষ্ঠতা বাড়ানো হচ্ছে। ফিমেল প্লেয়ারদের কথা বললেন আপনি, আমরা দেখেছি যে অস্ট্রেলিয়া আপনি অনেক সময় দিয়েছেন তাদেরকে, এবং তাদেরকে আসলে উৎসাহ দেওয়ার জন্যই আপনি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় ছুটে গিয়েছেন। এত বড় একটা সাফল্য, এশিয়ান কাপে বাংলাদেশ প্রথমবারের মতো খেলেছে। তো সেখানে আসলে যখন তাদের সাথে আপনি সময়টা কাটিয়েছেন, কেমন লেগেছে আপনার? হ্যাঁ, ভালো লেগেছে। বাট প্রথমে আমি একটু ক্ল্যারিফাই করতে চাই, উৎসাহ কিন্তু আমি দিই নাই। আমি মনে করি আমাদের নারী খেলোয়াড়রা আমাদেরকে উৎসাহ দিচ্ছে। আমাদের নারী খেলোয়াড়রা কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে অল্প রিসোর্সে কত বড় কিছু অর্জন করা যায়। এটা আমার বলতে কোনো দ্বিধা নাই যে আমরা ডেফিনেটলি অনেক মানে কি বলবো, কমিটমেন্টের জায়গা থেকে আমরা অনেক আন্ডার ডেলিভারি করে বসে আছি। অস্ট্রেলিয়াতে খেলার বাইরে যে সাধারণ অস্ট্রেলিয়ান সিটিজেনরা আমাদের দলকে দেখে যে কতটা এনার্ড ফিল করছে, এইসব দেখে কিন্তু আমাকে খুব মানে প্রাউড মোমেন্ট নিয়ে এসেছিল। আপনার ফুটবল লাইফ ক্যারিয়ারে রহমতগঞ্জ থেকে শুরু করে ফেনী সকার ক্লাব, তারপরে এখন এই শীর্ষ পর্যায়ে আছেন আপনি, ঈদের খুশির সাথে সাথে এই সাফল্যের আনন্দটাকে আপনি কিভাবে দেখেন? না, আমি ক্যারিয়ার তো শুরু করি ধানমন্ডি ক্লাব দিয়ে, তারপরে তো অনেক দিন খেলেছি ফকিরাপুল ইয়াং ম্যানস এবং আরামবাগ ক্রীড়া সংঘাতে। তো আমি মানে মনে করি স্মৃতিটা আমার সাথে এখনও কিন্তু চলমান আছে, কোনোভাবে সেটা পিছে পড়ে যায় নাই। আবার আমার কাছে আনন্দ লাগে যে আমরা একটা যে টিম ছিলাম অ্যাজ আ প্লেয়িং টিম, আমরা এখনও সেই টিমেই আছি, কিন্তু ফুটবলে অন্যভাবে আমরা অবদান রাখছি। অ্যান্ড এটা আমি মনে করি আমার জন্য মানে একটা বড় পাওয়া, যে আমার একটা যে স্ট্রং পরিবার আছে ফুটবলের মাধ্যমে। ভাই আপনাকে কয়েকটা শর্ট কোয়েশ্চেন করব, একটা গেমের মতো খেলবো আমরা। ছোট্ট প্রশ্নের উত্তর আপনাকে খুব দ্রুত দিতে হবে। আপনার প্রিয় ফুটবলার কি, মেসি না রোনালদো? রোনালদো। বাংলাদেশের ক্রিকেট নিশ্চয়ই দেখা হয়, জি। ফেভারিট ক্রিকেটার কে? নিগার সুলতানা। মেয়েদের মধ্যে? মেয়েদের আর ছেলেদের মধ্যে? মুস্তাফিজ। আচ্ছা, মুভি নাকি সং, মানে কোনটা আসলে দেখতে পছন্দ করেন বা শুনতে পছন্দ করেন? প্রবলি সং।
অবসর সময় যেটা মানে আপনি কোনো কাজে থাকেন না, তখন আসলে কি করতে ভালো লাগে আপনার? ফুটবল খেলি। এখনো কোন ম্যাচটা আসলে মনে লেগে আছে যেটা আপনি দেখেছেন বা খেলেছেন নিজে? দেখেছি যেটা এটা এখন পুরোপুরি মনে নাই, বাট এখানে ম্যানচেস্টার ইউনাইটেড একবার 2-0 গোলে পিছিয়ে ছিল, কিন্তু ওরা লাস্ট 5 মিনিটে চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু 3-2 গোলে ওরা আবার জিতে গিয়েছিল। সো ওই কামব্যাকটা এখনো মনে আছে। বার্সেলোনা না রিয়াল মাদ্রিদ? রিয়াল মাদ্রিদ। ভাই এখন সিরিয়াস কয়েকটা কোশ্চেন করব, যেহেতু এত তো সিরিয়াস ছিল না। না সিরিয়াস ছিল, কিন্তু এখন যেহেতু একদম আপনি ফুটবল ফেডারেশনের বড় একটা দায়িত্বে রয়েছেন, ফুটবল ফেডারেশন নিয়ে আপনার পরিকল্পনা রয়েছে, বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্য আপনার পরিকল্পনা রয়েছে। জানতে চাইব সবার প্রথমে যে বাংলাদেশ ফুটবলকে আসলে র্যাঙ্কিং উন্নতি করার জন্য আপনার মাথায় এখন যদি 3টা প্ল্যানের কথা বলি, কি কি পরিকল্পনা রয়েছে? তো সিম্পল, ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে, ফ্রেন্ডলি ম্যাচ জিততে হবে, আর র্যাঙ্কিংয়ে মানে যাদের সাথে খেলবো ওই র্যাঙ্কিংটা বুঝতে হবে যে কার সাথে খেললে কি ম্যাক্সিমাম পয়েন্টস আমরা পেতে পারি। তো সামনে বাংলাদেশ সিঙ্গাপুরে যাচ্ছে খেলতে, তার আগে ভিয়েতনামের সাথে একটা ম্যাচ পাচ্ছে। সেটা আসলে কতখানি আপনি মানে আপনার আসলে প্রচেষ্টাটা কতখানি থাকে যে ফুটবলারদেরকে যত বেশি আসলে ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করে দেওয়া? অনেক র্যাঙ্কিংয়ের সাথে কিন্তু ফ্রেন্ডলি ম্যাচের ডাইরেক্ট কানেকশন আছে। যতই আমাদের র্যাঙ্ক পিছিয়ে থাকে ততই কম আমন্ত্রণ পাই বা ততই কম ইন্টারেস্ট পাই বাংলাদেশের সাথে খেলার জন্য। তো এখন সিন্স আমাদের র্যাঙ্কিং একটু হলেও উপরের দিকে আছে, আমরা ফ্রেন্ডলি ম্যাচগুলো বেশি পাচ্ছি, বাট আমরা চেষ্টা করছি যে আমাদের মানে বেটার র্যাঙ্ক টিমের সাথে বারে বারে খেলার জন্য। তো সেটা করতে হলে অনেক ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কিন্তু অন্য অন্য ফেডারেশনের সাথেও কিন্তু নেগোশিয়েট করতে হবে। ভাই অরিজিন ফুটবলার দিয়ে আসলে স্কোয়াডটা ভরে যাচ্ছে দেখছি আমরা, যে কিন্তু দেশীয় ফুটবলারদেরকে তুলে আনার জন্য, তরুণ ফুটবলার তৃণমূল থেকে তুলে আনার জন্য আপনার কি ধরনের পরিকল্পনা থাকছে, আর ক্লাবগুলোকে আসলে সেই দিক দিয়ে আপনার মানে নির্দেশনাটা কি থাকছে ক্লাবগুলোর প্রতি? না, অরিজিন প্লেয়ার বলতে আমি এখনও সেপারেট করি না, কারণ সবাই কিন্তু রুট বাংলাদেশি। হয়তো কেউ বিদেশে জন্ম নিয়েছে বা বিদেশে বড় হয়েছে, এরকমও আছে। কিন্তু যদি কাতার ন্যাশনাল টিম দেখেন, যে বাংলাদেশে জন্ম নেওয়া একজন ছেলে সে কিন্তু কাতার ন্যাশনাল টিমের কাতারি হিসাবে খেলছে। তো ফুটবলে এই ন্যাশনালিটি চেঞ্জটা কিন্তু খুব কমন হয়ে এসেছে। বাট অ্যাট দ্য সেম টাইম ঘরোয়া লিগ থেকে যারা ন্যাশনাল টিমের চান্স পাবে, এই ঘরোয়া লিগটাকে স্ট্রং আমাদের করতে হবে। একটা আন্তর্জাতিক মানের ফুটবল একাডেমি গড়ার জন্য মানে কি ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়েছে, বা সামনে আপনি সেই পরিকল্পনাটা নিচ্ছেন কিনা? হ্যাঁ, একাডেমি তো আমরা অলরেডি 340টা একাডেমি আমরা কিন্তু অন্তর্ভুক্ত করেছি। এখন এই একাডেমিগুলোকে কিন্তু আমরা হেল্প করতে হবে আসলে প্লেয়ার পাইপলাইনের দিকে তৈরি করার জন্য। অ্যাট দ্য সেম টাইম আমরা কাজ করব খুব স্ট্রংলি বিকেএসপির সাথে, যেন আসলে বিকেএসপি যেই প্লেয়ার তৈরি করার কথা সেই প্লেয়ারে ওরা এলিট প্লেয়ারদেরকে তৈরি করতে পারে। অ্যান্ড ফাইনালি আমরা একটা ব্রেক থ্রু পেয়েছি যে একটা ফিফা এক্সেলেন্স টেকনিক্যাল সেন্টারের জন্য জমি বরাদ্দ পেয়েছি সরকার থেকে। সেই জমিতে এখন আমাদের একটু কাজ শুরু করতে হবে। ছেলেদের বেতন এবং নারীদের বেতনের একটা বৈষম্য আছে, সেটা দূর করার জন্য আসলে কতটুকু আপনি পদক্ষেপ নিয়েছেন, বা কতটুকু আসলে এটার সমাধানটা করতে পেরেছেন এখন পর্যন্ত? দেখেন, আমি একটু ক্লিয়ারিফাই করি যে ছেলেরা কিন্তু ফেডারেশন থেকে কোনো বেতন পায় না। তো ওভাবে তুলনা করলে অনলি কিন্তু আমাদের পুলে থাকা যে নারী প্লেয়াররা তারা কিন্তু ফেডারেশন থেকে ডাইরেক্টলি বেতন পায়। এখানে কিন্তু কম্পারিজন করা যাচ্ছে না। হ্যাঁ, ছেলেরা কি করে, লিগ চলমান থাকাতে ছেলেদের একটা পুরা বছরের একটা ইনকাম তাদের থাকে। সেটা আমরা এই বছর কিন্তু একটা নতুন করে লিগ শুরু করে দিয়েছি। আমাদের এই লিগে কিন্তু অ্যাভারেজ কন্ট্রাক্ট, যদি 1 মাসের জন্য অ্যাভারেজ কন্ট্রাক্ট সাইজও কিন্তু ছিল 2 থেকে 3 লাখ টাকা। তো অ্যাভারেজ যদি আমরা ম্যাচ চিন্তা করি, মেয়েদের একটু হলেও উন্নতি হয়েছে ওই পার ম্যাচ আর্নিংসে। এটা কি এনাফ না, বাট এখান থেকে কিন্তু আমরা বাড়াতে পারি। ইয়েস, তো আপনি দেখবেন যে যদি লিগটাকে চলমান রাখি অ্যান্ড ভালো ভালো পেট্রোল লিগে আছে, তখনই কিন্তু ইয়ার রাউন্ড অনেকগুলি আমাদের নারী খেলোয়াড়রা কিন্তু মানে কন্ট্রাক্টের মাধ্যমে আয়টা বাড়াতে পারবে। ক্লাবগুলোর খেলায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের কথা যদি বলি, পুরুষ দলের সেখানে ম্যাচ ফিক্সিংয়ের অনেকগুলো অভিযোগ পাওয়া যায়। আপনার কাছেও নিশ্চয়ই এসেছে সেই অভিযোগগুলো। সেগুলো দূর করার জন্য আসলে সেই লিগটা স্বচ্ছতা আনার জন্য আপনার কী কী ধরনের পদক্ষেপ আপনি নিচ্ছেন? থ্যাংক ইউ। তো ফার্স্ট অফ অল আপনি দেখেছেন যে আমরা একদম এবার কিন্তু বিএফএল, বিসিএল এবং ফার্স্ট ডিভিশন পর্যন্ত প্রতিটি ম্যাচ কিন্তু আমরা এখন ভিডিও রেকর্ড করে রেখেছি। ইনফ্যাক্ট আমরা আমাদের অ্যাটলিস্ট বাফুফের পেজও কিন্তু আমরা প্রচার করছি। তো ভিডিও আকারে খেলাগুলো থাকাতে যে কোনো অভিযোগ কিন্তু পরে রিভিউ করা যায়। তো এই ভিডিও জন্যই কিন্তু অনেকটি অভিযোগ কমে গিয়েছে বছরের শেষের দিকে।
আমরা দুইটা টিমের এগেনস্টে কঠিন শাস্তিও নিয়েছি, জরিমানা করেছি, পয়েন্ট ডিডাক্টও করেছি, দুইজনকে আমরা সাসপেন্ডও করেছি। ইনফরমেশন আমরা প্রাইভেট রাখি যেন পুরো লিগে প্যানিক না পড়ে, বাট আমরা চিহ্নিত করেছি। যারা ম্যাচ ফিক্সিং আসলে করতে চায় আলটিমেটলি দুই একটা ফাঁক বের করেও ফেলতে পারে, বাট আমাদের প্রক্রিয়া সবসময় থাকবে চলমান এগুলোকে বন্ধ রাখার জন্য। আর মাঠের কথা বলছিলাম যে মাঠ সংকট নিয়ে নিশ্চয়ই কাজ করছেন। মাঠ সংকট খুব বড় সংকট, মাঠ সংকট নিয়ে কাজ করতে চেষ্টা করছি। আই হোপ আমরা একটু সাকসেস দেখতে পারবো। আমরা অলরেডি সরকারের সাথে কথা বলছি, প্রাইভেট অনেক অর্গানাইজেশনের সাথে কথা বলছি। আসলে কিন্তু স্ট্যান্ডার্ড মাঠ না থাকলে ওই হাই স্ট্যান্ডার্ডে খেলা যায় না, দুইটা কিন্তু কানেক্টেড। তো মাঠ সংকট আমাদের সমাধান করতেই হবে, এখানে কোনো বিকল্প নাই। ভাই আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু ফুটবলাররা দেশের বাইরে ঈদের সময় ফুটবল খেলতে যাচ্ছে, পরিবারের সাথে ঈদ কাটাতে পারছেন না তারা, সেক্ষেত্রে ফুটবলারদের প্রতি আপনার কোনো বার্তা রয়েছে কিনা এবং দেশের মানুষের প্রতি আপনার কোনো বার্তা থাকলে আপনি বলতে পারেন। না, নিশ্চয়ই, ধন্যবাদ। আমাদের বর্তমানে 3টা ফুটবল দল, নারী অনূর্ধ্ব 20, পুরুষ অনূর্ধ্ব 20 এবং ন্যাশনাল টিম বাইরে খেলছেন। ওনাদের প্রতি আমার বিশ্বাস আছে যে ওরা যেই স্যাক্রিফাইসটা করেছে ঈদের সময় পরিবারের সাথে থাকছে না, বা তারা কিন্তু তাদের 18 কোটি ফ্যান যারা, তাদেরকে পরিবার মনে করে তাদের পক্ষে খেলবেন। তো প্লেয়ার আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের প্রত্যেকটা টিমের পিছনে আপনারা যেভাবে বিশ্বাস রেখেছেন, আর ঈদের সময় দোয়াও করবেন, বিশ্বাসও রাখবেন। ঈদের উপহার ইনশাল্লাহ আমাদের টিম আপনাদেরকে জয় দিয়ে দিবে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আবারও ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক, ধন্যবাদ আমাকে শ্রোতা আমাদের জানার জন্য, আর আপনার মাধ্যমে আমি সব দর্শককে ঈদ মোবারক জানাচ্ছি। দর্শক শেষ করছি এটি নিউজের ঈদের বিশেষ আয়োজন স্পোর্টস ইনসাইট, সৌজন্যে ক্লেমন পাওয়ার্ড বাই স্পা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও ঈদ মোবারক। সৌজন্যে ক্লেমন পাওয়ার্ড বাই স্পা।